জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য, প্রশ্ন করি তাহলে একটা, আপনি বাংলাদেশের উত্তর দেন সমস্ত যা কিছু আপনাদেরকে দিবে সব তারা 212টা পাবে, আপনারা পাবেন 6টা। গাড়ির ব্যাপারটাও সেম। হ্যাঁ, তো ওরা একসাথে তালি দিয়েছে সবাই, আমরা তো দেখেছি। তালি তো দেয় না সংসদে, মানে টেবিলের মধ্যে। হ্যাঁ, তো অত্যন্ত ঐক্যবদ্ধ একটা সংসদ মনে হচ্ছে আমাদের কাছে। তো এখন আপনার, এবং খুব সুন্দরভাবে আমাদের একজন বড় ভাই উনি বলেছেন যে ছোটদের কথা, ছোটদের আবদার, সংসদে সবাই সমান, কিন্তু তখন ছোট হয়ে গিয়েছিল কেউ কেউ। তো এখন ওই ছোটদেরই একজন আবার বলেছে যে আমরা ইউএনওর ওখানে গিয়ে বসে থাকি, আমাদের বসার জায়গা নাই, আমাদেরকে এসি মানে রুম দেন। এখন রুম দিলে তো ইউএনওর সব মতোই রুম দিতে হবে, ইউএনওদের রুমে এসি আছে, তাহলে সংসদ সদস্যের রুমে এসি থাকবে, ওরকমই একটা টেবিল থাকবে, চেয়ার থাকবে, যা যা মানে কম তো আর হবে না, সমান সমান হবে হয়তো। তো এখন এসির বাতাসে বসে যদি সংসদে এসি চললে 300 জনের জন্য কিন্তু একটা রুমের মধ্যে এসি চলে, মানে সংসদে যখন আপনি থাকেন, এবং ওইটাই তো মূল অধিবেশন, সবাই মিলে ভাগ করে এসির বাতাস। কিন্তু ওইখানে যার যার আলাদা আলাদা এসি থাকবে, 400 কতটা উপজেলা, 300টা এমপি, ফলে এই সব উপজেলাতে কিন্তু এখন হবে 300 এমপির, যাদের যাদের বেশি উপজেলা আছে তারা একটু বেশি বেশি পাবে, যাদের একটু কম উপজেলা আছে আসনের মধ্যে তারা কম পাবে। কিন্তু সব ইউএনওর অফিসের মধ্যে একটা করে এমপির ঘর যদি হয়, এতগুলো এসি, তাই না? এবং ওইখানে কি এসির বাতাসের মধ্যে বসে থাকলে জনগণের সুবিধা অসুবিধা টের পাওয়া যায়? সংসদে বসলে এসি চললে পাওয়া যায় না, কিন্তু উপজেলা পর্যায়ে রুমের মধ্যে বসে এসি চালালে কি কষ্টটা টের পাওয়া যায়? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে যেহেতু জলাবদ্ধতা নিয়ে কথা উঠেছে, এটা নিয়ে একটা লাইন বলতে চাই। সেটা হচ্ছে, যখন চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দেখলাম ফেসবুকে একজন ভদ্রলোক খুব বিভিন্ন জনকে গালমন্দ করছে, ওই যে বললেন না যে ফেসবুকে বিভিন্ন মিম পাওয়া যায়, তো সরকার প্রধান থেকে শুরু করে একেবারে এই ভারতীয় রাষ্ট্রপ্রধানকে নিয়েও বকাবাজি করছে। তো যা হোক, ওটা নিয়ে তখন ঘাটছিলাম যে আসলে এই সংকট, এই চট্টগ্রামের জলাবদ্ধতা, আমার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ সদস্য ওরা চট্টগ্রামে থাকে, তো এই জলাবদ্ধতা ইস্যু নিয়ে সংকটের উত্তরণের উপায় কি যখন ঘাটছিলাম, তখন দেখলাম যে স্পষ্টভাবে এই যত রকম বিশেষজ্ঞরা আছেন ওনারা যে প্রস্তাবনাটা করেছেন সেটা হচ্ছে খাল খনন এবং নদীর সাথে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করা। আমাদের প্রধানমন্ত্রী তো খাল খনন কর্মসূচি শুরু করেছেন, এবং ওই যে খালি আমি বিরোধী দল বলে ভালোটা করলে ভালোটা বলবো না, আর খারাপটা করলে খালি সমালোচনা করব, এইটাও আমি ঠিক মনে করি না। এবং এই একই সাথে আমি বলবো যে যেহেতু উনি এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং আমরাও সহযোগিতা করব বলে কমিটমেন্ট দিয়েছি, সেক্ষেত্রে চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনে কোন মন্ত্রী বা মেয়র, মেয়াদোত্তীর্ণ মেয়র কি বলল, এই চট্টগ্রামের মেয়াদোত্তীর্ণ মেয়র সাহেব বা মন্ত্রী সাহেব যদি দায়িত্ব নাও নেন, ওনাকে তো কোর্টের নির্দেশে উনি জি বলছি, কোর্ট তো আর মেয়াদ বাড়িয়ে দেয়নি, কোর্ট তাকে ওখানে কোর্টের নির্দেশকে কি কোর্ট নির্দেশ দিয়েছে, আপনি বলতে পারেন যে ভুল হয়েছিল? আমি তো বলছি কোর্ট তো নির্দেশ দিয়েছে যে তাকে ওই জায়গায় মেয়রের পদ দেওয়া হোক। কোর্ট কি মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ বাড়িয়ে দিয়েছে আমি তো জানি না। কোর্ট যদি মেয়াদ বাড়িয়ে দিত তাহলে তো ওই মেয়াদ সংক্রান্ত সংকটের কারণে ইশরাক সাহেবের আর মেয়র হওয়া আটকাতো না, তাই না? তো আদালতের ব্যাখ্যাটা, আদালতের যে ওয়ার্ডিং সেটার মধ্যে থাকাই ভালো, এটা আমরা নিজেরা অ্যাজিউম করে নিজের অফিসকে একদিনের জায়গায় 10 দিন না বানাই। তো যেই প্রসঙ্গে ছিলাম আর কি, তো যেহেতু সরকার অলরেডি একটা দায়িত্ব নিয়েছে এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই, এখন আমার ধারণা আরবান প্ল্যানিং এর মধ্যে চিটাগংকে সরকারের একটা প্রায়োরিটি কনসার্ন রাখা উচিত। চিটাগংয়ের জলাবদ্ধতা, চিটাগংয়ের উন্নয়ন, যেহেতু এটা একটা বন্দর নগরী এবং দেশের আর্থিক এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক যেই ইস্যুগুলো সেগুলোর সাথে এই পোর্ট সিটির অনেক বড় একটা কানেক্টিভিটি আছে, এইটা এখন গুরুত্বের সাথে দেখা উচিত। আপনি যে কথাটা বলছেন যেটা নিয়ে আমরা ছিলাম, যে কথা, আরেকটা কথা যে জনপ্রতিনিধি যারা এমপি আছেন তারা লোকালি অফিস তারা পাচ্ছেন কি পাচ্ছেন না, পেলে খরচ কত, সেইটা নিয়ে আমরা আলাপ করি। এই কথাটা আমার যতদূর মনে পড়ে ডক্টর আতিক মুজাহিদ উনি পার্লামেন্টে তুলেছেন যে এই যে আমরা জনপ্রতিনিধি হয়ে সংসদ সদস্য হই, সংসদে এত কথা বলি, কিন্তু জনগণের যে কথাগুলো সেগুলো শোনার জন্য এলাকায় আমাদের কোনো অফিস নাই, আমরা এলাকা যায় কোথায় বসবো, কোথায় কথা বলবো, সেই জনগণের সমস্যা না জেনেই কি ওনার এমপি হয়েছিল? বলছি ধরেন উনি এই দাবিটা উনিই করেছেন। তো আতিক মুজাহিদের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংসদ সদস্যগণের মধ্যে আলাপ আলোচনা হয়ে এরপর এই প্রস্তাবনার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে প্রত্যেক সংসদ সদস্য তার নিজ নিজ এলাকায় একটা করে অফিস
তারা পাবেন। এটা সংসদেই সিদ্ধান্ত হয়েছে। এর অপকারিতা যেটা বা যেটার পসিবল আউটকাম যেটা আপনি বলছিলেন যে খরচ বাড়বে, অবশ্যই একজন সংসদ সদস্য যখন নিজ এলাকায় সংসদীয় অধিবেশনের যে সময়, সেই সময়ের বাইরে যখন উনি নিজ এলাকায় যাবেন, তখন জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সে যদি একটা অফিস পায়, সেই অফিসের একটা খরচও আছে। আপনি রাইটলি ইউ হ্যাভ পয়েন্টেড দ্য কোয়েশ্চেন। মজার ব্যাপার হচ্ছে আপনি দেখেন সংসদে জনগণের লোকাল সমস্যা সমাধানের দায়িত্ব কি সংসদ সদস্যের নাকি স্থানীয় সরকারের? অবশ্যই না, আমি বলছি কথাটা ওই জায়গাটাও আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে, কিন্তু আমাকে এই যে ওই জায়গাটায় আমি আসছি। দেখেন সংসদ প্রতি মিনিটে, বাংলাদেশের জাতীয় সংসদ যখন অধিবেশন চলে তখন প্রতি মিনিটে 2 লক্ষ টাকার উপর প্রতি মিনিটে খরচ হয়। আপনি কি মনে করেন যে এই যে যেই সিদ্ধান্তটা হলো যে জেলা প্রশাসকের অফিস বা ইউনিয়ন অফিসে একটা রুম একজন সংসদ সদস্য ব্যবহার করবেন, একটা না, ধরেন 6টা উপজেলা থাকলে 6টা রুম, 6টা উপজেলায় 6টা রুম, হ্যাঁ, একটা রুম না 6টা রুম, ধরেন 10টাই রুম তাতে কি ব্যবহার করলো, তাতে প্রতি মিনিটে কি 2 লক্ষ টাকার উপর? মিনিটে 2 লক্ষ টাকা, এখানে 350 দিয়ে ভাগ হয়, হ্যাঁ, কিন্তু ওইখানে কিন্তু সেটা হবে না। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা আপনি রাইটলি যদি সারা করেছেন দেশে 465 কে হিসাব করেন বা 470 টাকা হিসাব করেন, ধরেন 470 টা উপজেলায় হিসাব করলে কিন্তু একই খরচই হবে। এই ইস্যুটা অ্যাকনলেজ করেই এই প্রশ্নটা জনগণের কাছেও রাখতে চাই যে জনগণের যে সার্ভিস, সেই সার্ভিস দেওয়ার জন্য লোকাল গভর্নমেন্ট আছে, স্থানীয় সরকার প্রতিনিধিগণ কাজ করবেন, কিন্তু তারপরেও জনগণ কি তার নিজ নির্বাচিত জনপ্রতিনিধি এমপি তাদেরকে কাছে পেতে চায়, তাদের কাছে গিয়ে কথা বলতে চায়, নাকি জনগণ তাদেরকে সবসময় রিচ করার জন্য? আমি প্রশ্ন করে রাখছি, না, আমি আপনাকে প্রশ্নটা করি, স্বাধীনতা না, আপনি প্রশ্ন করেছেন তো আমি উত্তরটা দেই। স্বাধীনতা যুদ্ধের পরে এত এমপি হয়েছেন, তাদের তো অফিস লাগে না, জনগণ তাদেরকে কোনোদিন বলতে পারে না। আমি তো এই যে ধরেন প্রত্যেকটা জিনিসের একটা নতুন চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলো নিয়ে তার পজিটিভ এবং নেগেটিভ সদস্যদের সুবিধা, আমি বলছি এটা পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইড আপনাকে আলোচনা করতে হবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে না। আপনার যে কোনো বিষয়, আপনি যখন সরকার যখন জনগণের যেই রাষ্ট্রীয় সংকট, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেই দুর্নীতি, যেই ক্যান্সার বাসা বেঁধেছে, সেটা নির্মূলে যে সংস্কার প্রয়োজন, যেই সংস্কারের জন্য বাংলাদেশে এতগুলো মানুষ এই 24-এর গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে যখন সরকার দলীয় ব্যক্তিগণ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তারা নিজ দায়িত্বে অবহেলা করে সংস্কারের প্রশ্নে তারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, বলছি তখন সেইটা নিয়ে তারা জবাবদিহিতা কোথায় করে, সেইটা নিয়ে আমরা আলাপ করি না। কিন্তু আমরা এইটা একই সংসদে, আজকে একই সংসদে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমরা আগে অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমরা যেটা বলি সেটা আসলে আমরা করি না, যেটা বলছেন আমার প্রশ্নটা ওইটাই বলছি, আমি যখন বলছেন যে এসির বাতাসে বসলে জনগণের সমস্যা টের পাওয়া যায় না, তাহলে ওই একই সমস্যাকে উপজেলায় এসি চালালে পাওয়া যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সর্বশেষ দিন ছিল সংসদীয় অধিবেশনের, উনি বলেছেন যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেই কারণে উনি ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে যা বলেছে মেনে নিয়েছে। তাহলে উনারাও কিন্তু উনাদের জবাবদিহিতার জায়গাটা এনশিওর করতে হবে জনগণের কাছে, কারণ জনগণ উনাদের কথায় বিশ্বাস করে উনাদেরকে ভোট দিয়েছে। আবার একইভাবে অন্য এমপিরা, ধরেন আমার দলীয় এমপিরাই যেই কথা বলেছেন যে গাড়ি নিবেন না, তারা কিন্তু সেই ট্যাক্স ফ্রি গাড়ি নিজের জন্য অ্যাভেইল করছেন না। 5 বছর ধরে উনারা যেই গাড়িটা নিবেন, সেই গাড়িটা পরবর্তীতেও সরকারি কোষাগারের থেকে কেনা গাড়ি সরকারের কাজেই ব্যবহৃত হবে। হ্যাঁ, আবার পরবর্তী এমপি আবার আগের গাড়ি ব্যবহার করবে কিনা এটা নিয়ে একটা সংকট থেকে যায়। তবে নিজ নিজ এলাকায় প্রতিনিধিত্ব করার জন্য বা জনসংযোগের জন্য তাদের যদি অফিস প্রয়োজন হয়, এইটা সংসদ সদস্যরা কিন্তু সরকারের অংশ, কিন্তু তারা সরকার না, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা সংসদ সদস্যদের মধ্যে তারা গাড়ি পান। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সকল সংসদ সদস্য গাড়ি নিচ্ছেন, মন্ত্রীরা কিন্তু গাড়ি পান, তারা সরকারের অংশ, তারা সরকার পরিচালনা করেন না, এমপিরা কিনবেন নিজে, সেটাই তো কথা ছিল, কিন্তু সেটা এখন তারা নিজেরা কিনবেন না, তারা এখন রাষ্ট্রের পয়সায় নেবেন। এবং আপনি বারবার এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। আমি বলেছি তো পজিটিভ নেগেটিভ বোথ সাইড আছে। আর অফিসের বিষয়টা জনগণ যদি মনে করে যে তাদের জনপ্রতিনিধি এলাকায় তাদের কথা শোনার জন্য একটা অফিস থাকা প্রয়োজন নেই, জনগণের কাছ থেকে কথাটা উঠে আসুক। বলা হয়েছিল যে এসির বাতাসে বসলে, ঢাকা শহরে বসলে পরে এসি, আমি তো সরকারি সব অফিসে এসি চালানোর বিরুদ্ধে, কারণ এই যে কারেন্ট কনজাম্পশনের ইস্যুটা, আপনি স্কুল বন্ধ করতেছেন, আপনি বিরুদ্ধে কিংবা পক্ষে ব্যাপারটা তা নয়, আমরা আজকে আলাপ করছি, আমরা যেটা বলি
আমি সেটাকে এখানে আসলে বসে ঠিক বলে ঠিক যাচ্ছি, বলি। কারণ যদি আমার- আমরা বলি যে আমরা এসির বাতাসে বসলে জনগণের সমস্যা টের পাওয়া যায় না, তাহলে কি উপজেলা এসি লাগলে আমি পাওয়া যায় এখানে কিনা? বসে আপনার শোতে অন এয়ারে সবার সামনে বলে যাচ্ছি যে যদি বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য, প্রশ্ন করি তাহলে একটা, আপনি বাংলাদেশের উত্তর দেন আরেকটা। সমস্ত অফিস আদালতে অন্তত পক্ষে এসি বন্ধ করে দেওয়া উচিত। এবং আমার ভাইরা যেই 6 জন জনাব সাহেব, এমপি সাথে 2 জন আমরা সংরক্ষিত সাহেব আছেন, সাহেবের ওই কাছে 8 জন তাদের নিজ নিজ অফিসে এসি বন্ধ করে রাখবে, এই অনুরোধ আমি অন্তত আমার ভাই বোনদের কাছে ওনারা করব। তো কেউ বলে নাই যে শিক্ষায়তনে কিংবা অফিসের মধ্যে এসি চালালে জনগণের সমস্যা বোঝা যায় না, না, আপনাদের বলেছি এমপি তো। বলেছেন।